সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান ঘটনাগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। গত 24 ঘন্টায় আলোচিত যে সংবাদগুলো রয়েছে সে বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে বার্তাকক্ষে যেতে চাই বেনজির আহমেদ, যিনি আমাদের বার্তা সম্পাদক, বার্তাকক্ষে রয়েছেন। তার কাছ থেকে আমরা জানবো দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা এইমাত্র যেই খবরটি আমরা পেয়েছি, অর্থাৎ কিছুক্ষণ আগে আমাদের হাতে এসে পৌঁছেছে যে সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেফতার বা আটক করা হয়েছে। সেক্ষেত্রে রাজধানীর উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। রেমান, আরেকটি বিষয় আপনি জানবেন, আজ মধ্যরাত থেকেই অর্থাৎ 12টার পর থেকেই কিন্তু সারা দেশে যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে। এক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যাদের কাছে বৈধ অস্ত্র আছে সেগুলো জমা দেওয়ার। এর ফলেই যারা জমা দেয়নি তাদের বিরুদ্ধে পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ এই যৌথ বাহিনী পরিচালনা করছেন। এক্ষেত্রে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন মাদকের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হবে। এক্ষেত্রে গডফাদার যারা আছে তাদেরও কিন্তু ধরা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই অভিযানের মাধ্যমে। যেমন আরেকটি বিষয় হচ্ছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে দেশের সিনিয়র সাংবাদিকরা অর্থাৎ সম্পাদক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার, সংবিধান সংশোধন বা পুনর্লেখন এবং সরকারের মেয়াদ কত হতে পারে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে বৈঠক শেষে সম্পাদক পরিষদ অর্থাৎ সিনিয়র সাংবাদিকরা জানিয়েছেন বা তাদের মত দিয়েছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মেয়াদ ন্যূনতম 2 বছর হতে পারে বলে তারা মত দিয়েছেন। এছাড়া বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বর্তমান সরকারের ভুল ত্রুটি স্বাধীনভাবে মত প্রকাশ বা লেখার জন্য অনুমতি দিয়েছেন। যেমন আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনার আরব আমিরাতে যে বিক্ষোভ করেছিল ছাত্রদের পক্ষে, সেখানে 57 জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। অর্থাৎ আমিরাত সরকার তাদেরকে যাবজ্জীবন থেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সে সাজার ব্যাপারে দেশটির সরকারের সাথে আলোচনা করেছেন এবং অবশেষে সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাদেরকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। অর্থাৎ যারা বাংলাদেশি ছিল প্রবাসী 57 জন তাদেরকে ক্ষমা করে দিয়েছে। তবে এক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌফিক হোসেন জানিয়েছেন তারা বা আমিরাতে থাকবে কি থাকবে না, তবে তিনি বলেছেন সেখানে তারা কাজ করতে পারেন। তো এ বিষয়ে আবার আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে তাদের বাংলাদেশকে ফিরতে হবে। রেমান, এই ছিল আমার কাছে দিনের সবশেষ ঘটনা। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আব্দুল সালাম আপনাকে দিয়ে। একটা সময় সভা সমাবেশে বা বিভিন্ন আলোচনায় টক শোতে আপনারা বলতেন যে দেয়ালের লিখন পড়ুন, গণেশ উল্টে গেলে বুঝবেন। আসলে এখন এই যে শহীদুল হক, আব্দুল আল মামুন সহ অনেক রথী মহরথী আমরা প্রতিনিয়ত দেখছি ধরা পড়ছেন এবং প্রত্যেকের কৃতকর্মের বিষয়ে স্বীকারোক্তিও দিচ্ছেন। বিষয়টি আসলে চলমান প্রক্রিয়া, যদিও রাজনৈতিক একজন দলের নেতা হিসেবে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সহযোগী বিজ্ঞ আলোচক আমার মুরব্বী করিম ভাইকে ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রথমে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই যে পাকিস্তানের বিরুদ্ধে তারা যে একেবারে সিরিজ জয় করেছে সেটার জন্য। পাশাপাশি আপনি যেটা বললেন এটা তো সত্যি, আমরা বারবার বলি যে দেয়াল লিখন পড়ুন বা অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু সেটা তো হয় না। এবং আপনার এই টকশোতেও কিন্তু আওয়ামী লীগের প্রেজেন্সে আমরা এই কথাগুলো বলছি এবং শেষ সময়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমি জনসভাতেও বলছি যে দেখেন এইদিকে আপনি ঠেলে নিয়েন না দেশটাকে, এইদিকে ঠেলে নিলে আপনার জন্য অন্তত সুখকর হবে না। কারণ গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য বা সবার জন্যই দরকার। এবং সেই কথাটা কিন্তু তারা সেসব শুনে নাই। তারা মনে করছে যে না, মানে তারা আজীবন কতদিন যে ক্ষমতায় থাকবে সেটা কোনো লিমিট নাই।
তারা সেটা মনেই করে না যে একসময় ক্ষমতায় যাইতে হবে। কারণ আমরা বারবার বলছি যে মামলাগুলো দিচ্ছেন, বা আজকে যে আপনি এখন আইজিপির কথা বললেন, এটাও তো প্রকাশ্য জনসভায় আমরা বলছি যে দেখেন, আপনারা যারা আজকে অন্যায় আদেশ শুনে মিথ্যা মামলা, গায়েবী মামলা আমাদের বিরুদ্ধে দিচ্ছেন, এক সময় কিন্তু এই দায় কিন্তু শেখ হাসিনা নিবে না, এবং এই দায় আপনাদেরকে বহন করতে হবে। এমনকি কয়েকদিন আগে, তার পতনের কয়েকদিন আগে আমি বলছি নিজেই যে এক সময় শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে চলে যাবে, কিন্তু আপনাদেরকে সাথে নিবে না। তা আজকে এটা হলো বাস্তব। আজকে এই জিনিসটা যদি তারা উপলব্ধি করতে পারতো, এবং আজকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট বা শেখ হাসিনা যদি একটা নির্বাচনের মাধ্যমে যদি তার পরাজয় ঘটতো, তাহলে তো আজকে এই সিনারি হইতো না। কিন্তু এদিকে এখন সে অনেককে দায়ী করতে পারে, এটা হয়েছে, এটার জন্য অ্যাবসলিউটলি দায়ী হলো সে নিজে, তার একগুয়েমি এবং আহামরি ভাব। আজকে এইটার কারণে কিন্তু আজকের এই পরিণতি। আজকে সে তো চলে গেছে, কিন্তু আওয়ামী লীগকে কোথায় রেখে গেছে? আওয়ামী লীগের এই নেতাদেরকে কোথায় রেখে গেছে? তাদের কথা যদি সে চিন্তা করত, তাহলে তো সেই পথে যাইতো না, তাই না? সে একদম মানে পতনের শেষ মুহূর্তে আইসেও তার যে দম্ভ, এবং সেই সময় বারবার সে বুঝাইতে চাইছে যে খালি বিএনপি বিরোধী দল আজকে সব অন্যায় করতেছে, সব এগুলো করতেছে, কিন্তু এগুলো করার মধ্যে দিয়ে যে সমগ্র জনগণের বিপক্ষে সে চলে গেছে, সেটা সে বুঝেও না বুঝার মতো অবস্থা ছিল। এবং একটা জিনিস ছিল যে পরিষ্কার, সে গণতন্ত্রের উন্নয়নকে মুখোমুখি দাঁড় করাইছিল। আজকে পুলিশ এবং জনগণকে সে মুখোমুখি নিয়ে গেছে, পুলিশকে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করছে সে। আজকে এটার জন্য আমি ওই সময় বলছি, এখনও বলি, আমি পুলিশকে দায়ী করি না, দায়ী করি আজকে আওয়ামী লীগকে। আজকে আওয়ামী লীগ একটা অ্যাবসলিউট একটা মানে একটা প্রশাসনের একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গকে এসে ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগ দায়ী হলো, কিন্তু ফলটা কিন্তু পুলিশের কর্তারাই ভুগছে। হ্যাঁ, ওই যে এটা আপনার তো মনে থাকার কথা, সে সময় আমি ওপেনলি মিটিংয়ে বলছি যে এটা দায় আপনাদেরকে নিতে হবে, দায় আপনাদেরকে নিতে হবে। আপনারা এটা করেন না। আপনারা কি করেন, বিভিন্ন জায়গায় থামে আমাদের মোবাইল চেক করেন, কর্মীদের থেকে মোবাইল নিয়ে যান, তো এখানে কি জিয়াউর রহমানের ছবি আছে কিনা, তারেক রহমানের ছবি আছে কিনা, খালেদা জিয়ার ছবি আছে কিনা, সেটা অর্থাৎ জনগণের শত্রু বানাই দিছে পুলিশকে। আজকে এই কারণেই তো আজকে এই অবস্থা হয়েছে। কিন্তু পুলিশ তো জনগণের শত্রু না, হওয়া উচিত ছিল না। আজকে পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, আজকে পার্লামেন্ট বলেন, আজকে এমনকি দেখেন যে আজকের এমন অবস্থা হয়েছে যে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত আজকে পালাইতে হয়েছে। কেন? আজকে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে করিমবে আছেন, ওনারা গভর্নমেন্ট চালাইছেন, বিভিন্ন পর্যায়ে ছিলেন, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের যে মূল ছিল নাম্বার 1, এরা পর্যন্ত পালাইছে। কেন পালাইতে হলো? তার মানে তারা জনগণের শত্রু হয়ে গেছিল, তাই জনগণের ভয়ে পালাইছে। এখন তো পুলিশের ভয়ে পালানোর কোনো কারণ নাই, অর্থাৎ জনগণকে তারা শত্রু হিসাবে মানে দাঁড় করাই দিয়েছিল। এবং সেটার জন্য টোটাল ক্রেডিট হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, এবং তার চাটুকার আপনাদের সাংবাদিকদের মধ্যে কিছু ছিল, তার মধ্যে প্রশাসনে তো যারা ছিল তারা আজকে ভুক্তভোগী হচ্ছেই। কাজে আজকে বিভিন্ন সম্প্রদায়ের যারা আজকে ভুক্তভোগী হচ্ছেন, অনেকে হয়তো আফসোস করেন যে কেন এরা হইলো, তাই এটা তো এদের জন্য তো তারাই দায়ী। বরঞ্চ শেখ হাসিনাকে একটা স্বৈরাচারে রূপান্তরিত করছে তারা যদি সেই সময় লাগাম টেনে ধরতো, এইভাবে তাকে যদি সহযোগিতা বা তার মানে বাহবা না দিত, যদি বলতো সত্য কথা যে না আপনি এটা ভুল করছেন, বা আজকে সেই সময় বলছি, আমরা তো এমনও দেখছি যে পুলিশের ছিল, আমি নিজে দেখছি যে পুলিশের এক সময় ডিসি ছিল, ডিসি ডিবিতে ছিল, আমি এক সময় জীবনে বহুবার জেল খাটছি। ওই সময় জেলে দেখা গেছে যে রাজনীতির কারণে আমাকে ভিন্ন মামলা দিতে চাইছে, কিন্তু উনি এগ্রি করে নাই। একটা অস্ত্র মামলা দিতে চাইছে, উনি এগ্রি করে নাই, না আমি ওনাকে চিনি। আপনার রাজনৈতিক মামলা দেন সেটা ঠিক আছে। অর্থাৎ এটা পুলিশের মধ্যেও যদি আজকে তারা যদি সেই জিনিসটা বজায় রাখতো, তারা যদি ন্যায় সত্যতার পথে থাকতো, আমরা তো অন্যায় কিছু চাই নাই। কিন্তু আজকে সে একই ভোগান্তি আজকে আওয়ামী লীগের আজকে হচ্ছে। এখানে তারা কি বলবে? এখন এখানে মায়া কান্না করা ছাড়া বা আজকে অন্য কিছু করার তো কিছু নাই, কারণ এই পথে তো তারা হারছে, এই পথে কাঁটা বিছায় তারা গেছে। কাজে এই কাঁটাটা তোলা পর্যন্ত এই কাঁটা তাদের পায়ে বিঁধবে, এটা দিয়ে রক্তক্ষরণ হবে, এইটুকু আওয়ামী লীগকে সহ্য করতে হবে। জি, মোহাজ্জল করিম,
পুলিশের মনোবলের কথা হচ্ছিল, আসলে মনোবলটা কি ভেঙে গেছে কিনা? আর এখন যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এসপি লেভেলে পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জায়গায় থানায় পরিবর্তন হচ্ছে, এটা কি পুনর্গঠন বলবেন কিনা আপনি? ধন্যবাদ আপনাকে। পুলিশের মনোবলের আগে সর্বপ্রথম আজকে যে একটা দারুণ আনন্দের দিন, জি, আমাদের ছেলেরা বাংলাদেশের পতাকা পাকিস্তানের মাটিতে বিজয় পতাকা উড়াচ্ছে, এবং কি দারুণ রকমের একটা বিজয়। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সমস্ত দেশবাসী আজকে আনন্দে ভেসে যাচ্ছে। তো সেটাই। এবার আসুন, পুলিশের কথা বলছিলেন। পুলিশের মনোবল, আমি যতটুকু সারা জীবন চাকরি করি, আমি পুলিশের সঙ্গে বলতে গেলে প্রায় আমার জীবনের অনেকখানি সময় গেছে। কি জন্যে 3 বার ডিসি ছিলাম, এই ঢাকা জেলা, বৃহত্তর ঢাকা জেলার ডিসি সহ। তারপরে কুষ্টিয়ার মতো একটা বিপদ সংকুল জায়গায় ছিলাম স্বাধীনতার পরে পরে, কুষ্টিয়াতে, খুলনাতে। এই সমস্ত ইয়ে থেকে দেখেছি পুলিশের মনোবল। এটা নির্ভর করে যে আমরা পুলিশকে একদম টপ লেভেল থেকে পুলিশকে কিভাবে চালনা করা হচ্ছে, চালিত করা হচ্ছে সেটার উপরে। যদি পুলিশের আইজি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা যদি একটু মোটামুটি, যদি মোটামুটি বলছি এই জন্যে কারণ দোষে গুণে মানুষ, কিন্তু একেবারে ওই বেনজিরের মতো নজিরবিহীন কাণ্ড না করলেই হলো আর কি, যদি করে তাহলে পরে নিচের দিকে কিন্তু সেই আদর্শ, সবাই ঊর্ধ্বমুখী। প্রশাসন বলতেই বোঝায় উপরের দিকে তাকিয়ে থাকে। একটা মন্ত্রণালয়ে আপনি যান, সেখানে নিচে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা তার নিচে যে সমস্ত কেরানিকুল রয়েছে, তারা সকলের সচিব মহোদয় কী বলছেন, কিভাবে চলছেন, বা মন্ত্রী মহোদয় কীভাবে চালাচ্ছেন, এদিকে দেখে। ঠিক সবখানেই তাই, পুলিশেও তাই। তো এখন যদি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তারা যদি বেনজির আহমদ হয়ে যায়, তারা যদি ওই কি আর আজকে যে 2-1 জন, শহীদুল হক, আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ, এরকম যদি হয়ে যায়, সব কিন্তু খবর হয়ে যায় সঙ্গে সঙ্গে নিচে ট্রান্সমিট হয়ে যায়, এই স্যার এরকম কিন্তু, হ্যাঁ আগের জন এত টাকা নিত, এখন কিন্তু সালামি বেড়ে গেছে। তো যাই হোক, তো সেই জন্য মনোবলটা নির্ভর করে ওটার উপরে। এখন যদি আপনার যাদেরকে বসানো হয়েছে, এবং এই বর্তমান সরকার যাদেরকে সমস্ত দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারকে, শুধু দেশবাসী কেন, বিদেশেও যার ভাবমূর্তি গগনচুম্বী ভাবমূর্তি। আমি যখন লন্ডনে ছিলাম হাই কমিশনার, তখন চট করে আধা মিনিটের মধ্যে বলি, আমার সঙ্গে প্রথম যখন প্রিন্স চার্লসের, এখন রাজা চার্লস, দেখা হলো, ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা রিসেপশন ছিল, সেখানে আমরা সবাই দাঁড়িয়েছি, প্রিন্স আসতেছে। তো আমার সঙ্গে হ্যান্ডশেক করে, ও ইউ আর ফ্রম বাংলাদেশ, হাউ ইজ মাই, দ্বিতীয় বাক্য হচ্ছে, হাউ ইজ মাই গুড ফ্রেন্ড ডক্টর ইউনুস। দ্বিতীয় বাক্য। আমি প্রথম তো, তারপরে আমি বললাম যে হ্যাঁ ভালোই আছেন উনি। এসে প্রথম এই হচ্ছে গিয়ে তার গুড ফ্রেন্ড ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস কেমন আছে? তা আমি বললাম ভালো আছেন উনি। আচ্ছা আচ্ছা, গিভ মাই রিগার্ডস টু হিম, বাস। এরপরে জনের কাছে চলে গেছে, আর কোনো বাক্য। এরপরে আরও 2-3 বার দেখা হয়েছে, ওই একই কথা। এইরকম যার মানে গুণাবলীর যে মানে বিশ্বব্যাপী একটা তার সমজদার ছিল সবাই, সেই লোককে আমরা পেয়েছি আল্লাহ জানে কত দিনের জন্যে। তো আমি বলবো, যতদিন পর্যন্ত আমাদের দেশ রেললাইন থেকে পড়ে গেছিল আমাদের ট্রেন, রেললাইনের উপরে টেনে টুনে উনি তুলবেন, তুলে আবার চালু করবেন, যতদিন পর্যন্ত ওই যে আপনার ওই যে আমাদের কি ট্রেন যে আজকালকার মেট্রো রেল নষ্ট হয়ে গেছিল, আবার চালু হয়েছে, সেই বাংলাদেশ নামক মেট্রো রেলটাও একেবারে নষ্ট হয়ে একেবারে মানে লাইন থেকে পড়ে গেছিল। সেটা টেনে টুনে উনি না যাওয়া পর্যন্ত আমি অন্তত মনে করি ওনার যাওয়া উচিত না। কারণ যে মুহূর্তে তিনি চলে যাবেন, সেই মুহূর্তে বিদেশে বাংলাদেশের যে ভাবমূর্তি, যেটা আর কি, ও বাংলাদেশ, ও প্রফেসর ইউনুস ইজ দেয়ার, ইয়া দে উইল ডু ভেরি গুড, এইটা বলবে একে শিওর, এরা বাংলাদেশের উন্নতির দিকে যাবে। তো আমি মনে করি এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি উনি এখন
সংস্কার করতে চাচ্ছেন, প্রশাসনের সংস্কার এবং অন্যান্য সংস্কার, অনেক কিছু সংস্কার আছে একেবারে সংবিধান থেকে শুরু করে। এই দায়িত্বটা তাকে পালন করতে দিতেই হবে এবং শুধু একা পালন করতে দিলে হবে না, এখানে সবাই আমরা সহযোগিতার হাত বাড়াতে হবে। যদি আমরা সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকি, যদি সত্যিকারের বাংলাদেশকে যদি আমরা ভালোবাসি, তাহলে পরে, কারণ এটা তো কেউ বলবে না যে উনি কোনো মতলব নিয়ে তিনি এসছেন, যে আবার আরেক টার্মে তিনি প্রেসিডেন্ট হবেন বা প্রধানমন্ত্রী হবেন ইত্যাদি। তাই যদি হয়ে থাকে, এটা যদি বিশ্বাস করেন, তাহলে এই মানুষটিকে আসুন আমরা সবাই মিলে সহায়তা করি এবং আল্লাহর ওয়াস্তে গত 52-53 বছর যাবৎ যেভাবে আমরা আমাদের অন্তরটাকে কলুষিত করেছিলাম, সেটা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা যেন না মনে করি যে আমার বাংলাদেশ, আমার পৈতৃক সম্পত্তি। এত অহংকার, এত আত্মম্বরিতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জি, আপনার কাছে এই একই প্রসঙ্গে আসবো। ডক্টর ইউনূস কতদিন দায়িত্ব পালন করবে, কিভাবে করবে, প্রক্রিয়া কি হবে? সম্পাদক পরিষদ তারা ন্যূনতম 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সময় এই যে সংস্কারের জন্য অন্যান্য যে কাজগুলো রয়েছে, যেটি মুফাজ্জল করিম বললেন যে ট্রেনটি আসলে সঠিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যে সময়টা, রাজনৈতিক দল সঠিক লাইনের উপর নিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি আমরা খুব তাড়াহুড়ো যে দ্রুত একটি নির্বাচনের রোড ম্যাপের ঘোষণা কিংবা একটা রোড ম্যাপ কিভাবে কোন প্রক্রিয়া নির্বাচন হবে, এগুলো। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে এটি খুব দ্রুত হয়ে যাচ্ছে এই চাওয়াটা? না শোনেন, আমরা কিন্তু পরিষ্কার একটা কথা বলছি যে যৌক্তিক সময়, অর্থাৎ এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং যৌক্তিক সময়টা পর্যন্তই সরকার থাকা উচিত। কারণ একটা নির্বাচিত সরকারের, কারণ সংস্কারের কথা বলা হচ্ছে, এটা সংস্কার তো চলমান, এটা চলতেই থাকবে। তো সব সংস্কারই এই সরকার করে যাবে, এটা ভাবাটাও মানে ঠিক হবে না। আরেকটা হলো যে সব সমস্যা এতদিনে 15-17 বছরে যত সমস্যার জঞ্জাল জড়ো হয়েছে সব এদের মাথায় চাপায় দেওয়া, এটা কোনোভাবেই ঠিক হবে না। ওনারাও সব কিছু ওনাদের মাথায় নেওয়াটাও ঠিক হবে না। কারণ এটা হলো যে এগুলোকে সমাধান করার জন্য সবচেয়ে বড় দরকার যেটা হলো যে একটা নির্বাচিত সরকারের পিপুলস ম্যান্ডেট, অর্থাৎ যেটা এতদিন আওয়ামী লীগের উপরে পিপুলস ম্যান্ডেট ছিল না, যে কারণেই পাবলিক খুশি হয়নি। তারা উন্নয়ন দেখাইতে চাইছে, কি পাশাপাশি উন্নয়নের যেমন যে লুটপাট করছে সেটার বিচার হয় নাই, সেটা বিচারের আওতায় আসে নাই। অর্থাৎ সব কিছুগুলো কাজে এইখানে এমন কোনো কিছু করা হবে না যেটা আবার পরবর্তী পর্যায়ে প্রশ্নবোধক আসতে পারে। আমরা অবশ্যই চাই এটার জন্য যেটা আমরা বলছি রোড ম্যাপ মানেটা কি, রোড ম্যাপ মানে না আমরা বলতেছি না কালকে নির্বাচনটা দেন, অর্থাৎ আপনার একটা যৌক্তিক সময় কতটুকু দরকার আপনারা ঠিক করেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপর ডিসাইড করেন। এখন পর্যন্ত তো আমরা কেউ বলতেছি না যে কালকেই দিয়ে দেন, কিন্তু এটা নিয়ে কোনো নিজেদের মধ্যে গ্যাপ করাটাও ঠিক হবে না সরকারের সাথে, আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে। কাজে এটা যতটুকু দরকার ততটুকু আলোচনার সাপেক্ষের ব্যাপার, এটা আমাদের দরকার। আর আরেকটা হলো আবার সে একই কথা বলবো যে ওই যে বললাম না যে আজকে সম্পাদক পরিষদ বললেন, আমরা তো দেখছি শেখ হাসিনার যে সম্পাদক মানে সাংবাদিকদেরকে নিয়ে বসতো, সেখানেও সম্পাদক পরিষদ থাকতো, সেখানেও কিন্তু অনেক উঁচু মানের সাংবাদিকরা থাকতো। তারাও কিভাবে সেই সময় তোয়াজ করছে এই প্রধানমন্ত্রী আপনি আজীবন আছি, এই ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ীরা বলতে পারে যে আপনি যে পর্যন্ত আছেন সেই পর্যন্ত আছে। আরে ভাই, আপনার দায়িত্ব তো তার সাথে না, রাষ্ট্র যতদিন আছে আপনি থাকেন বা আপনার জীবন যতদিন আছে ততদিন থাকেন, কিন্তু সরকার পাল্টাবে, সরকার আসবে যাবে পাল্টাবে। কাজে এটা তো কারণ নির্ধারিত না যে এটা এতদিন তাকে দীর্ঘদিন তাকে এভাবে চলতে হবে। কথা হলো ওইভাবে এগুলো যারা বেশি তোয়াজ করে তারা আবার ওই রকম পর্যায়ে নিয়ে যেতে চায় কি না সেটাকে আবার চিন্তা করতে হবে। এই জন্য বাস্তবমুখী হইতে হবে আমাকে। বাস্তবমুখী যদি না হই তাহলে দেখা যাবে আবার সংকটের মধ্যে আমরা নিমজ্জিত হব, যে সংকট এখন আমরা জানি যে আজকের আওয়ামী লীগের মতো একটি দল যে পরাজিত শক্তি আজকের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের পরাজয় ঘটেছে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে এখনও তারা ওয়ার্ক করছে আজকের এই সরকারকে ব্যর্থ করার জন্য, আজকের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য।
তারা কিন্তু জনগণের এই বিজয়কে তারা ব্যর্থ করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে, কাজে তারা তো বসে নাই। তো সেই কারণেই আজকে সব কিছু চোখ কান খোলা রেখে এবং সমগ্র দেশের মানুষ আজকে তাকিয়ে আছে আমরা এদিকে, কারণ আমরা তো দেখেছি এই দেশে 111 কীভাবে ঘটছে, সেই সময় এই কেয়ারটেকার আসার পরে সেই সময় কেয়ারটেকারকে কীভাবে ফেল করানো হয়েছে। তো এই সব কিছু মাথায় রেখে যে কথাটা প্রথমেই বলছিলাম যে অতীতের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, এটা অবশ্যই সবার বেলায়। আপনি কি এটা স্পষ্ট করে বলবেন কিনা যে অভ্যুত্থান যেটি হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান, রাজনৈতিক দলের নিশ্চয়ই সেখানে বড় ভূমিকা ছিল, এই অভ্যুত্থান ব্যর্থ করার এখন ষড়যন্ত্র চলছে কিনা? অবশ্যই চলছে, অবশ্যই চলছে। ষড়যন্ত্র যে চলছে এটা তো দেখা যায় আনসারদের দিয়ে একটা ঘটানোর চেষ্টা করলো, তারপরে আরও বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায়, কারণ তারা তো বিভিন্ন জায়গায় বসে আছে এখনো। তারা তো এই যে 15-17 বছরে যে বেনিফিশিয়ারি আজকের এই হাসিনা সরকারের যে বেনিফিশিয়ারি যারা আছে তারা তো এখনো বসে আছে, এখনো বিভিন্ন জায়গায় আছে। এবং লুটপাটে সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, যে সম্পদ যে তারা লুট করছে আজকে সেই সম্পদগুলো সেই টাকাগুলো তো তাদের কাছে আছে। কাজেই এখন অনতিবিলম্বে সেই টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। কাদের কাছে আছে এগুলো তো সরকার জানে। আজকে ব্যাংক থেকে কারা টাকা নিছে, আজকে ব্যাংকগুলো কারা খালি করছে, আজকে বিদেশে কারা টাকা পাচার করছে, এগুলো সরকারের কাছে তালিকা আছে। কাজেই তালিকা ধরে তো এগুলো অবশ্যই তাদের কাছ থেকে আদায় করা উচিত। এবং কারা গত 17 বছরে কি এই মানে হাসিনাকে স্বৈরাচার বানাইছে, সেই বানানোর প্রক্রিয়ায় কারা কারা ছিল সেগুলো তো সরকারের কাছে তালিকাই আছে। কাজে সেইগুলো আস্তে আস্তে সেগুলোকে ঠিক করতে হবে, ঠিক করেই তাহলে দেখা যাবে। কারণ আজকে সবগুলো সেক্টরে নাহলে দেখা যাবে এমন একটা অস্থিরতা ক্রিয়েট করাবে যেটা স্বাভাবিকভাবে এদের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে। আর সেখানে স্বাভাবিকভাবে একটা টোটাল একটা পলিটিক্যাল একটা ব্যাকিং ছাড়া এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তি ছাড়া তো কেউ টিকতে পারে না, যে কারণে হাসিনাও পারে নাই। জি মোফাজ্জল করিম, এই যে রাজনৈতিক ম্যান্ডেটের সরকার প্রয়োজন আসলে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আর কি, আর সংস্কারের কথা বলা হচ্ছে এখনও বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনের উদাহরণ দিতে পারি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এখনও পরিবর্তন সংস্কার খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি জরুরি, এবং গোয়েন্দা সংস্থার সহ বিভিন্ন জায়গায় এখনও পুরনো লোকজন রয়েছে, ব্যবসায়ীদের মধ্যে যারা এতদিন বলা হচ্ছে যারা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু এখনও আছে। এই বিষয়ে আসলে আপনার একটু নির্দেশনা পরামর্শ কি হতে পারে? আমার মনে হয় যে কথাটা বললেন আপনি, এটা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালো করেই জানেন, কারণ এটাই হচ্ছে গিয়ে তাদের প্রাথমিক দায়িত্ব যে এই জায়গাগুলো ঠিকঠাক করে সংস্কার। কথাটা বলা হচ্ছে কিসের সংস্কার? এই বিভিন্ন ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন যেগুলা, যেমন নির্বাচনের কথা ধরুন আর কি, নির্বাচনের আইনকানুনগুলো ভালো করে রিভিউ করতে হবে, কোথায় কোথায় গলদ আছে, কোথায় কোথায় কিছু কাজ করার বাকি আছে, এই সমস্ত দেখে এটা ঠিকঠাক করতে হবে। তো এখানে আমি তো মনে করি সরকার এগুলো সম্বন্ধে অবহিত আছেন এবং কাজ শুরুও হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যে কথাটা সালামও বললেন আর কি, যে চেষ্টা করতে হচ্ছে অনেকেই আর কি এটাকে, এই সরকারটাকে ব্যর্থ করার জন্যে বা তাদেরকে বিব্রত করার জন্য করছে। এই সম্বন্ধেও নিশ্চয়ই আমি শিওর, কারণ এখানে সব বিশেষজ্ঞ লোকেরা বা সব নির্লোভ দক্ষ মানুষজনকে নেওয়া হয়েছে, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন। এদের কোনো রকমের উচ্চাভিলাষ নাই, কিছুই নাই। তারাও চাইবেন যে তারা অন্তত ইতিহাসে এই বলে তারা নাম লেখাতে চাইবেন যে যখন এটা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে গেছিল দেশটা, জাতিটা, তখন এই মানুষগুলো আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ইউনুস এই মানুষগুলো করে নিয়ে আসছে, এদেরকে ঠিকঠাক এই জাতিটাকে ঠিক করে নিয়ে আসছিল। সেই জন্যে ওই ঘুরে ফিরে এক কথাই আর কি, আমাদের অধৈর্য হলে হবে না, যেটুকু সময় দেওয়া দরকার দিতেই হবে। আজকে আমার খুব ভালো লেগেছে সম্পাদকরা যে কথাটা বলেছেন, যে যৌক্তিক যে সময় সেটা তাদের মতে, এবং আমিও মনে করি বছর দুয়েক তো বটেই, বছর দুয়েক লাগবে, কারণ এত বেশি জঞ্জাল এগুলো ঠিকঠাক করতে করতে। আর পুরোপুরি ঠিকঠাক না হলে পরেও অন্ততপক্ষে 16 আনা না হোক,
12 আনা ঠিকঠাক করেও যদি যায় তাও মোটামুটি একটা ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকবে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে পরবর্তী যারা আসবে আর কি তাদের পক্ষে। তা না হলে পরে কিন্তু আবার যেই লাউ সেই কদু হয়ে যাবে, বুঝতে পারছেন? জি, আমরা আলোচনার পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আপনার কাছে আবারও আসতে চাই। অস্ত্র উদ্ধারে আজ মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান, এটি আলোচনায় ছিল। তো অভিযান আজকে থেকে শুরু, আসলে কালকে বোঝা যাবে অভিযানে কি হয়েছে। মূলত অস্ত্র এবং মাদকের বিষয়টি এখানে বেশি উদ্ধারে বেশি প্রাধান্য পাচ্ছে। অস্ত্র তো স্বাভাবিকভাবেই, অবৈধ অস্ত্র তো অবশ্যই উদ্ধার হওয়া উচিত। এবং গত সরকারের আমলে, কারণ আমরা তো দেখছি মানে ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করবে তাদের ছত্রছায়াই সরকারি দল অস্ত্র ব্যবহার করছে। এবং এই যে গত যে আন্দোলন হলো, সে আন্দোলনে পুলিশের সাথে মিলে আওয়ামী লীগের মানে যারা ক্যাডার তারা কিভাবে গুলি করছে সেটা সব জায়গায়। কাজে এগুলো আমার মনে হয় এগুলো অন্য কেউ না, এগুলো যে পুলিশের যারা এখনও যারা আছে তারা জানে যে কে কোথায় আছে বা কার কাছে কি আছে। আর আরেকটা হলো যে অস্ত্রের এগুলো তো ধরতে হবেই, আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আর আরেকটা যেটা বলছে যে মাদক, এই মাদকটা হলো এটা একটা মানে অনেক লম্বা ব্যাপার। মাদক যদি আপনাকে বন্ধ করতে হয়, আজকে বর্ডার সিল করতে হবে। আজকে বর্ডারের চতুর্দিকে কয়েক মাইল জুড়ে দেখা যাবে যে ওই ফ্যান্সিডিল বলেন বা আদার যে সমস্ত বাংলা মদ বা আদার যেগুলো আছে সেগুলো এমনভাবে হয়ে আসে যে এখন সেখান থেকে মানে সমস্ত কিছু মানে ইয়াং জেনারেশনগুলোকে করাপ্ট করার জন্য, শেষ করার জন্য যা যা করা দরকার আজকে সেগুলো হচ্ছে। কাজে সেটার জন্য খালি আপনার ওই ঢাকা শহর বা বিভিন্ন মূল শহরে হইলে হবে না। ওইটা যে মূল যে ক্ষেত্রগুলো যেখান থেকে আসে সেই ক্ষেত্রগুলোকে আজকে বন্ধ করতে হবে। আর আরেকটা যেটা এই গত সরকার যেটা করে গেছে, আপনি মনে করেন যে আগে কয়টা লাইসেন্সধারী মদের দোকান ছিল, এখন কয়টা হয়েছে? আগে নাইট ক্লাব কয়টা ছিল, এখন নাইট ক্লাব বৈধ অবৈধ কতগুলো আছে। আজকে বিভিন্ন মানে ক্লাব নামে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে সেই ক্লাবগুলো কোত্থেকে জন্ম হলো, আজকে সেই সময় কিভাবে হলো যে একটা পুলিশ প্রশাসনের একটা প্রধান সে একটা ক্লাবের মানে বেসরকারি একটা পুলিশ ক্লাবও না, একটা বেসরকারি ক্লাবের প্রধান হলো এবং সেখানে মাদক নিয়ে ঘটনা ঘটলো, আমরা দেখলাম সেখানে কত কিছু ঘটলো, তার কিন্তু কোনো ব্যবস্থা হয় নাই। তো কাজেই এটা হলো একটা লেন্দি প্রসেস। এই দুইটাকেই আনতে হলে, আরেকটা হলো যে ওই অবৈধ টাকা, কালো টাকা, দুর্নীতিবাজ, এগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই দেখা যাবে যে এই দুইটাই কমে আসবে। আর যদি অবৈধ টাকা, কারণ দেখা গেলো যে আওয়ামী লীগের আমলে এক এমপি টাইটেলই হয়ে গেল বদি, যে ছিল ইয়াবা বদি। অর্থাৎ সরকারের মানে ছাড়া, যোগ সাজস ছাড়া তো কখনো সেগুলো হয় না। ইয়াবা বদি, অর্থাৎ তার নামই ইয়াবা হয়ে গেল। তারপরে কি হলো, আবার তাকে বাদ দিয়ে তার বউকে এমপি বানানো হলো লোক দেখানোর জন্য। তো এইগুলো এই জন্যই এগুলোকে বন্ধ করতে হলে যে পাওয়ারের যে সোর্স আছে সেই সোর্সগুলো যদি বন্ধ করা যায় তাহলে এগুলো বন্ধ হবে, আদারওয়াইজ এগুলো বন্ধ করা যাবে না। এই অভিযান কি রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য কোনো ভয়ের কারণ কিনা? না, এগুলোকে রাজনৈতিকভাবে, যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে বিশ্বাস করি আমরা রাজনৈতিকভাবে হইতো। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, কাজে আমরা বিশ্বাস করি যে এটাকে রাজনৈতিকভাবে হবে না। তবে অবৈধ সম্পদে যে বললাম যে দুর্নীতিবাজ যেগুলো আছে, দুর্নীতিবাজ জারি হোক, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, কাজেই এবং যারা খুনি, যারা সমাজে মানে দুষ্কৃতিকারী, এগুলোর কোনো দল নাই। তো কাজে এই সমস্তগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেগুলো হবে। কিন্তু এগুলো কি কখনো হয়েছে? কখনো হয় নাই। আজকের এই সরকার, আমি তো এর আগে বহুবার বলছি, আরে ভাই এই যে করিম ভাই আছে, ওই যে উনি বললেন, উনি তো দেখছেন আমাদেরকেও, বা আমরা যারা রাজনীতি করি ওনারা সবই দেখছেন। 71 সালে কার কি ছিল, 75 সালে কার কি ছিল,
90 সালের আগে কার কি ছিল, আজকে 2024 সালে কার কি আছে, এটা ওই খালি জরিপ নেন না, তাহলে তো বের হয়ে যায় কার কি হয়েছে, কার কি করছে, কিভাবে করছে, বৈধ পথে কতটুকু টাকা কামানো যায়, অবৈধ পথে 5 বছরে কার কি হয়ে গেছে, সেগুলো টান দিলেই তো বের হয়ে যায়। তো এগুলো তো সবার চোখের সামনে আছে, কিন্তু তারপরও চোখের সামনেরটা কি ধরা পড়ে? চোখের সামনেটা তো ধরা পড়ে না। আর আজকে ওই যে অবৈধ অস্ত্রধারী বলেন, আর ওই যে ফ্যান্সি ডিল আবার ব্যবসাদারী বলেন, ওই যাদের হাতে টাকা আছে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে, কাজে আজকে সমাজটা তো কুলুষিত করে ফেলছিল। আজকে লাস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ তো সমাজটা মানুষকে মিথ্যাবাদী বানায় ফেলছিল, করাট করে দিছিল। আজকে চাকরি করতে গেলে মিথ্যা কথা বলা ছাড়া একটা ডিসি সাহেব এখানে থাকতে পারবে না, একটা পুলিশের হাই অফিসিয়াল সেখানে থাকতে পারবে না যদি সে মিথ্যা কথা না বলে, অন্যায় কাজটা সে না করে। টোটাল অন্যায়ের দিকে, মিথ্যার দিকে সবাইকে ঠেলে দিছে, তাই না? তাই আজকে সেখান থেকে আপনি কি এই 2 দিনের অপারেশনে আপনি সব ঠিক করে ফেলতে পারবেন? তাই কাজে এর জন্যই বললাম যে সব কিছুই দরকার আছে, কিন্তু এটাকে একটা সময়ের মধ্যে, যে এই সময়ে আমি এই করব, আমি যদি সব করতে যাই তাহলে সব আবার গোলক ধাঁধায় পড়ে যাবে। তাই কাজে সেটার জন্য আমাদের যেটা দরকার যে একটা ফেয়ার নির্বাচন, যে যখনই একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হবে, তখনই দেখা যাবে যে বাংলাদেশে যে কয়টা নির্বাচন কেয়ারটেকার অধীনে হয়েছে, প্রত্যেকটা নির্বাচন কিন্তু অন্তত প্রশ্ন কম হয়েছে। তো কাজে অর্ধেক কাজ তো হয়ে গেছে, যে আওয়ামী লীগ নাই, এখন ইউনূস সাহেব তো আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইলেকশন করবেন না। তো কাজেই তার আমলে, তার অধীনে যদি নির্বাচন হয় ফেয়ার হবে। এখন বাকি যে প্রশাসনটা আছে, আদার যে নির্বাচন কমিশন আছে, এগুলোকে যদি আপনি রিপেয়ার করে বা এগুলো করে যদি আপনি নির্বাচনটা করতে পারেন, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম নির্বাচন ফেয়ার হয়ে যাবে। কাজে এখানে আনফেয়ার হওয়ার মতো কোনো, এখন সেখানে কিছু কিছু ব্যবস্থা আছে যে সংস্কারের জন্য, তো আমরা নিজেরাই বলছি, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কি সবচেয়ে বড় যে কেয়ারটেকার অধীনে নির্বাচন হওয়া। কি বলছি আমরা? বলছি যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। আরও কিছু আমরা বলছি যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আজকে হইতে হবে। অর্থাৎ আজকে ঠিক আছে করিম ভাই কোনো পার্টি করে না, কিন্তু উনি একজন সমাজের এমন একজন ব্যক্তি যে তার মেধাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমরা আপার হাউসে তাকে নিতে পারি, আজকে ক্রিয়ার নিতে পারি, আজকে ব্যবসায়ীরা আমরা নিতে পারি। তা নাহলে হবে কি, এখন ব্যবসায়ীরা দখল করে ফেলছে সংসদ, এখন এখানে কোনো এই পলিটিশিয়ান নাই। তা ব্যবসায়ী মনে করো আমার কোটি কোটি টাকা আছে, আমি সব দিয়ে কিনে নিব, নিচে তাই। তো সেই কারণেই আজকে যদি আমরা ওইটাকে সংস্কার, এগুলো হলো সংস্কার, যদি আমরা ওই ব্যবস্থাগুলো করে দেই, তাহলে স্বাভাবিকভাবে ওই আজকে মানে ব্যবসায়ীদের ক্লাব হবে না সংসদটা, সেটা রিয়েলি পার্লামেন্ট হবে। এবং সেইখানে যাতে রাজনীতিটা হয়, আজকে যেগুলো হয়েছে এগুলো করা দরকার। যে আজকে পার্লামেন্ট মেম্বার সে কেন মানে অর্থনীতির সাথে জড়িত হবে, সে কেন টেন্ডারের সাথে জড়িত হবে, সে কেন রাস্তার কাজের সাথে জড়িত হবে, সে কেন গমের সাথে জড়িত হবে? এগুলো তো তার কাজ না, এগুলো হলো লোকাল গভর্নমেন্ট যারা আছে তারা সেগুলো করবে। তো এই যে বেসিক কিছু কিছু বিষয় আছে, অর্থাৎ আপনি পার্লামেন্টের লোকটাকে এমনভাবে গার্ড করবেন যাতে দুর্নীতি তার কাছে যেতে না পারে, টাকা তার কাছে যেতে না পারে। টাকার সুযোগ যদি আপনি দেন, আপনি 1 কোটি 2 কোটি 10 কোটি জন হবে, সবাই চোখ গুলে যাবে, কাজে ওইটার কাছেই যাচ্ছে সে যেতে না পারে। আগে বিচারক কিভাবে হইতো, আগে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে হইলে একটা দলের মেম্বারশিপ নিতে হয়, আনুগত্য নিতে হয়। সবচেয়ে সেম খারাপ লাগে এটা, যে আজকে শিক্ষা তাহলে কী হবে? এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে কিছু কিছু বিষয় আছে, যে আপনি সুযোগটাকেই বন্ধ করে দেন, সুযোগটাকে। আমাদের আইন অনেক আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই বলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, সে কি সংবিধান মানছে? সে তো মানে নাই। এইখানে আপনার এই টক শোতে আমি বলছি যে উনি সংবিধান ভঙ্গ করতেছে, কিন্তু তার কি কোনো বিচার হয়েছে? একটা মন্ত্রী সংবিধান ভঙ্গ করলে বিচার হয়েছে? বিচার তো হয় নাই। তাই কাজে বিচারের আওতায় সবাইকে আনতে হবে, আর সংবিধান মানতে হবে। আর যদি আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং জবাবদিহিতা আনতে পারি, 5 বছর পর পর নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে, নির্বাচন ছাড়া সরকার যাওয়ার সুযোগ নেই, যদি এগুলোকে আমি কনফার্ম করতে পারি, তাহলে তার কোনো সমস্যা নাই। জি, মোয়াজ্জেম করিম, আব্দুল সালামের কাছে প্রশ্ন ছিল, আজ মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান, তিনি অনেক বিষয়ে কথা বললেন,
মাদক থেকে শুরু করে সীমান্ত বিষয়ে তিনি কথা বলেন, ক্লাবের বিষয়ে তিনি প্রসঙ্গ আনলেন। এই সবই তো সমাজের সমস্যা, এই সমস্যাটা একদিনে গড়ে ওঠেনি। এই সমস্যাগুলোর সমাধানে আসলে মানে কোত্থেকে শুরু করা উচিত আপনার পরামর্শটা? যেখান থেকে বর্তমান সরকার শুরু করবে না, আমি মনে করি সেখান থেকে করতে হবে। অর্থাৎ নিশ্চয়ই একটা লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার এই অভিযান শুরু করছেন। লক্ষ্যটা কি? যে অস্ত্রমুক্ত, বেআইনি অস্ত্রমুক্ত যদি না করা হয়, মাদক ইত্যাদিকে যদি না তোলা হয় সমাজ থেকে, সমস্ত দেশ থেকে, ধরুন আমাদের দেশে 1 লক্ষ, একটা কথার কথা বলছি, 1 লক্ষ বেআইনি অস্ত্র আছে। এই দেশের মধ্যে হয়তো আরো বেশি আছে, কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি। এর মধ্যে যদি আপনি 90,000 যদি তুলে ফেলতে পারেন, অন্ততপক্ষে 80,000, তো একটা মোটামুটি নিরাপদ অবস্থা অনেক গেলেন। সেই কাজটাতে ওনারা হাত দিয়েছেন, দিয়ে এখন আজকে মধ্যরাত থেকেই শুরু হচ্ছে আর কি, একেবারে যাকে পাওয়া, মানে কোনো রকমের এখানে আবার ইয়ে করা চলবে না, আপনার মুখ দেখে দেখে ও অমুক, না না এর বাড়ি বাদ দাও, ওই পাশের বাড়িতে যাও, এটা করে তো সর্বনাশ করা হয়েছে। আইনের প্রয়োগটা সকলের প্রতি সমানভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে আমরা আজকে 50-52 বছর ধরে স্বাধীন হয়েছি, 52-53 বছর ধরে, কিন্তু দুঃখের বিষয় আমরা সকলের জন্য সমান। ওই যে কথাটা আমাদের সন্তানরা বুঝলো, আমরা সেটা প্রবীণরা বুঝলাম না। বৈষম্যহীন, ওরা বলেছে বৈষম্যহীন বাংলাদেশ চাই। কি সুন্দর কথা! অর্থাৎ আইন সকলের বেলায় প্রযোজ্য হবে, কোনো বৈষম্য করা চলবে না। অমুক ছোট চাকরি করে, বা তমুক ক্ষুদ্র ব্যবসায়ী, বা তমুক রাস্তার ভিক্ষুক, তার জন্য এক আইন, আর অমুক গুলশান বনানী বাড়িদারাতে বসবাস করেন, কিংবা ওই ইয়েতে বিদেশে বেগমপাড়ার মালিক, তার জন্য অন্য আইন। এগুলা যদি করেন সর্বনাশ হবে, এবং তখন আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে হেলিকপ্টারে উঠে, এবং পিছনে যে আপনি রেখে গেলেন আপনার ফরজন্দ, আপনার সন্তানাদি, এগুলার কি হলো? কত বড় নিষ্ঠুর হলে মানুষ, পিছনে কি হলো সেটার খেয়াল করে। তবা তবা, যারা তোমাকে এতদিন পর্যন্ত লালন পালন করলো, যারা তোমাকে এতদিন পর্যন্ত এই সিংহাসনে বসিয়ে সেখানে এসে নজরানা দিয়ে 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 বললো, তাদের কি অবস্থা হবে না হবে কোনো দিকে তাকানো নেই। আমাকে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে নিয়ে যাও, বন্ধুর জন্য জান আমার ছটফট করতেছে, আর বন্ধু ওখানে কাঁদতে কাঁদতে হয়তো মূর্ছা যাচ্ছে, এরকম একটা ভাব। না না না, এটা হওয়া উচিত না। আইন সকলের বেলা, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। দুঃখের বিষয় এটা হয় নাই। আর একটা কথা উনি উল্লেখ করেছেন সামান্য হলেও, প্রশাসন, যে কোনো সরকারকে যদি সফল হতে হয় তাহলে তার প্রশাসন, এবং প্রশাসন 2 রকমের প্রশাসন, একটা হলো কেন্দ্রে অর্থাৎ ঢাকায় রাজধানীতে যে প্রশাসন, যেখান থেকে নীতি নির্ধারণ করা হয়, যেখান থেকে আইন প্রণয়ন করা হয়, এবং দ্বিতীয়টা হচ্ছে এই নীতি এবং আইন বাস্তবায়ন করার জন্য মাঠ প্রশাসন, অগণিত কর্মচারী কর্মকর্তার যে মাঠ প্রশাসন। এই দুটো দিককেই আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং এই দুটো দিকে কলুষমুক্ত রাখতে হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার প্রায় 40 বছরের প্রশাসনের অভিজ্ঞতা থেকে বলছি, সর্বনাশ করা হয়েছে গত 15-16 বছরে। সেখানে দলীয়করণ নামক একটা জিনিস, যেটা আমরা পাকিস্তানি আমলেও চাকরি করেছি, এমনকি দেশ স্বাধীন হওয়ার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন কিছুদিন প্রথম, পরে প্রধানমন্ত্রী ইত্যাদি, তখনও এরকম এত দলীয়করণ টরণীতে এত কিছু ছিল না। হলে পরে আমরা কোনোদিন ডিসি হতে পারতাম না, কিন্তু সেগুলো করে সর্বনাশ করা হয়েছে। এবং প্রশাসনে যারা গেছে তারাও বুদ্ধিমান তো, আফটার অল ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা গেছে, তারা বুঝে ফেলেছে কিভাবে চলতে হবে। এমপি সাহেবরে চটালে হবে না। এমপি সাহেব যদি বলে না একে ধরবেন না, ওকে ধরেন, তাহলে সেটাই করতে হবে। তা না হলে পরে আমি কালকেই এখান থেকে চলে যেতে হবে।
এই কাণ্ডটা হওয়ার জন্য আর কি প্রশাসনটাকে এইভাবে নষ্ট করা হয়েছে। আর যত অকাম কুকাম প্রশাসনের কাঁধে বন্দুক রেখে করা হয়েছে। জি, তো এটা প্রশাসনের দিকে আশা করি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে দিবেন, অন্তত প্রশাসনটাকে পরিষ্কার করা, মাঠ প্রশাসনটাকে পরিষ্কার করা। হাত দিয়েছেন বটে, এবং সেখানে কার কি আমলনামা সেটা ভালো করে দেখুন, দেখে তারপরে আপনারা মেহরবানি করে এই সংস্কারটাও গুরুত্ব সহকারে মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন, বিশেষ করে মাঠ প্রশাসন বলবো, যেহেতু মাঠ প্রশাসনে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, এসডিও, ডিসি, কমিশনার ইত্যাদি হিসাবে, তো সেইগুলাতে হাত দিন, তাহলে পরে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো করে চলতে পারবো। আর আরেকটা কথা বলি, একটা হাফ এ মিনিট, তো সেটা হচ্ছে সিন্ডিকেট নামক একটা শব্দ আমরা কোনোদিন প্রশাসনে শুনি নাই। ওমা, গত কয়েক বছর যাবৎ সিন্ডিকেট শব্দটা খুব চালু হয়েছে, অথচ সিন্ডিকেট ধ্বংস করা, সিন্ডিকেট ধরা, সিন্ডিকেটকে জেল দেওয়া, জরিমানা দেওয়া, আইনের আওতায় আনা, এগুলা করা হয়নি। খালি সিন্ডিকেট খালি শুনেই গেলাম। কারণ শুনবো, এটা ধরা হবে কেন? কারণ সিন্ডিকেটের তো মূলটা হচ্ছে গিয়ে কেন্দ্রে, মাথার সঙ্গে সব জড়িত ছিল। এই সিন্ডিকেটটাই তো আমার সরবরাহকারী ছিল। তো অতএব ধরুন, আমি বারবার আগেও বলেছি বিভিন্ন টকশোতে, দৃষ্টান্ত স্থাপন করুন। এই যে আপনার দ্রব্যমূল্যই বলুন, আর যে ইয়ে করা, আপনার জিনিসপত্র মজুত করা হেন তেন, কারা করছে, কারা সিন্ডিকেট, এগুলো দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। জি, অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমরা একটি প্রসঙ্গে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির প্রেসিডেন্ট। ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, ইতিবাচক সংবাদ, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এই ব্যাপারে অবশ্যই আমরা ওই দেশকে ধন্যবাদ জানাই, যে এবং এটাই হলো ব্যাপার, যে মনে করেন একটা লিডারশিপের প্রতি যে একটা মানে সমর্থন করা, যে একটা ভালো মানুষ, ঠিক আছে, তার অনারে আমি এটা করে দিলাম, ইটস গুড। এটাই হয়েছে, এটাই হয়েছে, এবং এটাই তো আমরা চাই, যে একটা ভালো মানুষের যে, অর্থাৎ সারা পৃথিবী তাকে সম্মান করছে, আর আমি আমার দেশে এসে অসম্মানিত হচ্ছি। এইটা সর্বক্ষেত্রে হওয়া উচিত। যেমন মনে করেন আমাদের সবার ক্ষেত্রেই আজকে এই আওয়ামী লীগ মনে করেন কি মুক্তিযুদ্ধের সরকার। আরে বাবা, আমরা তো মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু 16ই ডিসেম্বরে মির্জা ফখরুল আর আমাকে তো ওই মাটিতে ঘুমাইতে হয়েছে। 16ই ডিসেম্বর যে দিনটা আমরা বিজয় ছিনে আনছি, সেই দিনে এর আগের বছর জেলে ছিলাম, মাটিতে ঘুমাইতে হয়েছে। সেগুলিকে সম্মান দেখানো, এটার জন্য আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্লাস এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে মানে আসলে সম্মান যদি আমি দেখাই কাউকে, তাহলে স্বাভাবিক আমি ছোট হই না। আবার পাশাপাশি আবার এটাও আছে যে স্বাভাবিকভাবে আজকে মেধার যেমন বিকল্প নাই আমাদের দেশে, আবার মেধাবী লোকগুলো, করিম ভাই অন্য কিছু মনে করেন না, আবার মেধাবী লোকগুলো কিন্তু আবার ধ্বংসও করতে পারে। তো কাজে সমাজে তারা একটা ভালো, আজকের যারা আছে আমাদের, তাদের প্রতি, তাদের সবার কাছ থেকে আমরা সেই রকমই আশা করব, যে আজকের এটা থেকে যাতে শিক্ষা গ্রহণ করি আমরা, যে ডক্টর ইউনূসকে যে সম্মান আজকে দেখাইলো তার জন্য আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা নিজেরা ধন্য মনে করি, এবং ওই দেশকেও আমরা ধন্যবাদ জানাই। জি, একই বিষয়ে মোবাজ্জেল করিম আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূসের কাছে মানুষের অনেক প্রত্যাশা, বিশেষ করে অর্থনৈতিক অবস্থা একেবারেই তলানিতে, এটা পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনভাবে তার প্রতি সম্মান দেখালো আরব আমিরাত, IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক, তারাও আসলে সম্মান দেখাবে কিনা বা দেখানো উচিত কিনা, বা আমাদের করণীয়টা একবারে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। উনি তো খুব শিগগিরই ইয়েতে যাচ্ছেন, ইউএসএতে, আমেরিকাতে যাচ্ছেন ওই জাতিসংঘের অধিবেশন যোগদান করতে। এখান থেকে অনেক কিছু কিন্তু পাওয়ার আছে। মাত্র 5-7 দিনের জন্য যাচ্ছেন, কিন্তু অনেক কিছু নিয়ে আসবেন। তাকে কেউ পরিচয় করাই দিতে হবে না, তো অতএব নিশ্চয়ই সেখানেই হবে। আমি বলি, আপনার শুধু ডক্টর ইউনূসের উপরে সব ছেড়ে দিয়ে আর তার উপদেষ্টা মন্ত্রীর উপরে ছেড়ে দিলে হবে না। এখন আমাদের নিজেদেরকেও আর কি শুধরাতে হবে, যে যেখানে আছি। আমি যেহেতু প্রশাসনের সঙ্গে ছিলাম, আমি বারবার করে বলবো, আশা করি আমার
সহকর্মী জুনিয়র সহকর্মী অনেকে এই অনুষ্ঠানটা দেখছেন, প্লিজ নিজেদেরকে শুধরায় নেন। আপনাদেরকে মানুষ প্রশংসা করুক যে আমাদের ডিসি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ, এটা করুন। তেমনি পুলিশ প্রশাসন সব কিছু, তাহলে পরে আর আমাদের ভাবতে হবে না। আরেকটা কথা, এটা কোরআন শরীফের একটা আয়াত, ও তুইজ্জু মান তাশাউ ও তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এটা পরিষ্কারভাবে বলেছেন যে ও তুইজ্জু মান তাশাউ, ইজ্জতের মালিক আমি, ও তুযিল্লু মান তাশাউ, কষ্ট দুর্ভোগ দেওয়ার মালিকও আমি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। একদম পরিষ্কার কথা, কুল্লি শাইইন কাদির। এটা মনে রাখবেন। এটা ভুলে গেছিলেন একজন, উনি বলতেন উনি খুব নামাজ পড়েন, সেই ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়েন, হেন করেন তেন করেন, এই বুঝি তার নিয়ম। তার তো মনে রাখা উচিত ছিল সব সময় আমার 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 না করে বলা উচিত ছিল না আমার নয়, সব আল্লাহর, এই দেশটা আল্লাহর দান, এই দেশটা চালাবেন আল্লাহ। তা না, অহংকার এমনভাবে প্লিজ ফর গড সেক, আমি আমার প্রিয় দেশবাসীকেও, আমি ক্ষুদ্র মানুষ আমি বলছি, এই অহংকার মনে স্থান দিবেন না। অহংকারে কি হয় দেখলেন তো, লক্ষ লক্ষ অনুসারী সব পিছনে ফেলে দিয়ে আর হাজার হাজার লাশ ফালাইয়া নিজে হুকুম দিয়ে মারাইয়া তারপরে উঠে পালাইতে হয়। এটাকে বাংলা ভাষায় অনেকটা একটা বলে এক বস্ত্রে পলায়ন। কেউ কেউ কোথাও কোথাও বলেছে শুনছি, কাপড়টা বদলাবার সুযোগ পায় নাই। আল্লাহ জানে, তবে আল্লাহ মাফ করুক। তো এরকম যেন না হয়, অহংকার মনে স্থান দিবেন না। আপনারা বলুন সমস্ত অহংকারের মালিক হচ্ছেন কে? রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছুর মালিক, আমি কিচ্ছু না। আমাকে উনি যেটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটাতে আমাকে সন্তুষ্টির মধ্যে থাকতে হবে। এটাই আমার। অসংখ্য ধন্যবাদ মোফাজ্জল করিম এবং আব্দুল সালাম, আপনার দুজনকেই গঠনমূলক আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।